সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আমরা গত ক্লাসে অর্থনীতি প্রথম পত্রে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো ছিল যে বিভিন্ন বিষয়গুলোর পার্থক্য, যেমন মোট উপযোগ, প্রান্তিক উপযোগের পার্থক্য, স্বাধীন চলক, অধীন চলকের পার্থক্য, চলক ধ্রুবকের পার্থক্য এবং চাহিদা সূচি, চাহিদা রেখার পার্থক্য নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায়েরই উপযোগেরই একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব, সেটা হচ্ছে ক্রমশঃ প্রান্তিক উপযোগ তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। ক্রমশঃ প্রান্তিক উপযোগ বিধি। যে ক্রমশঃ প্রান্তিক উপযোগ সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদ ধারণা প্রদান করলেও অধ্যাপক মার্শাল মূলত ক্রমশঃ প্রান্তিক উপযোগ বিধির পূর্ণাঙ্গ ধারণা দেন। তো ক্রমশঃ প্রান্তিক উপযোগ বিধির মূল বক্তব্য হলো যে অন্যান্য অবস্থা স্থির থেকে যদি একটা নির্দিষ্ট সময়ে কোনো ভোক্তা একটি দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকে, তাহলে ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলেও তার প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। তাহলে ভোগের একক বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগের এই ক্রমহ্রাসমানকে ক্রমশ হ্রাস পাওয়াকে ক্রমশঃ প্রান্তিক উপযোগ বিধি বলে। আমরা প্রশ্নের মধ্যেই আমরা দেখতে পাই যে ক্রমশঃ প্রান্তিক উপযোগ বিধি, অর্থাৎ প্রান্তিক উপযোগটা ক্রমশ হ্রাস পাবে, এর জন্য এটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি।
যে অন্যান্য অবস্থায় স্থির থেকে একটি নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি একটি দ্রব্য যদি ক্রমাগত ভোগ করতে থাকে তাহলে ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। ভোগের একক বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগের ক্রমশ হ্রাস পাওয়াকে বলা হচ্ছে ক্রমশমান প্রান্তিক উপযোগ বিধি। তো অধ্যাপক মার্শাল এই ক্রমশমান প্রান্তিক উপযোগ বিধির কার্যকারিতার ক্ষেত্রে কিছু অনুমত শর্ত প্রদান করেছেন, সেগুলো আমরা দেখি। অধ্যাপক মার্শাল তার ক্রমশমান প্রান্তিক উপযোগ বিধির ক্ষেত্রে যে সকল অনুমিত শর্ত দিয়েছেন সেগুলো হলো যে উপযোগ সংখ্যাগতভাবে পরিমাপ করা যাবে এবং ভোক্তার আয়, রুচি, অভ্যাস স্থির থাকবে, দ্রব্যের একক সমজাতীয় হতে হবে এবং উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য এবং অর্থের প্রান্তিক উপযোগ স্থির থাকবে, দ্রব্যের একক সমজাতীয় হবে এবং ভোক্তা যুক্তিশীল হবে এবং প্রত্যেক একক ভোগের যে উপযোগ তা স্বাধীন হবে। তো এগুলো শর্ত যখন পালিত হবে, অর্থাৎ এগুলো শর্তের অধীনে এই ক্রমশমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হবে। যখনই এগুলো শর্তের ব্যত্যয় ঘটবে তখনই আর এই বিধি কার্যকর হবে না। আমরা এখন একটা সূচি তৈরি করব, যে সূচির মাধ্যমে আমরা এই ক্রমসূচি থেকে একটি রেখা অঙ্কন করব এবং এই সূচির মাধ্যমে প্লাস রেখার মাধ্যমে আমরা দেখব যে ক্রমশমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকারিতা বা ক্রমশমান প্রান্তিক বিধি রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি কিনা। তো আমরা এখন একটি সূচি অঙ্কন করি।
এরা হচ্ছে একটা চাহিদা সরি একটা সূচি। এখানে আমরা দেখব যে দ্রব্যের একক এক একক 2 3 4 5 6 এভাবে 6টি একক ভোগ করা হয়েছে এবং যেখানে মোট উপযোগ হয়েছে 4 7 9 10 10 9 এবং প্রান্তিক উপযোগ। টিইউ হচ্ছে মোট উপযোগ এবং এমইউ হচ্ছে প্রান্তিক উপযোগ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি দ্রব্যের একজন ভোক্তা তার ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে তা কি হচ্ছে, তার মোট উপযোগটা বৃদ্ধি পাচ্ছে, একই সাথে প্রান্তিক উপযোগটা হ্রাস পাচ্ছে। এবং যতক্ষণ পর্যন্ত প্রান্তিক উপযোগ শূন্য ততক্ষণ পর্যন্ত তার মোট উপযোগ সর্বোচ্চ হয়েছে। যখনই প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়েছে তখনই তার মোট উপযোগ হ্রাস পেয়েছে। এখন তাহলে উপযোগের এই যে মোট উপযোগ বৃদ্ধি পেলেও ওই যে প্রান্তিক উপযোগের যে ক্রমশ হ্রাস পাচ্ছে, এজন্য এই বিধিকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আমরা আগে বলেছি যে একটি অন্যান্য অবস্থায় স্থির থেকে একটি নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা একটি দ্রব্যের বিভিন্ন একক ক্রমাগত ভোগ করতে থাকলে মোট উপযোগ বৃদ্ধি পেলেও তার প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। সেই জিনিসটা আমরা এই সূচিতে লক্ষ্য করছি যে দ্রব্যের একক যখন ক্রমাগতভাবে একজন ভোক্তা ভোগ বৃদ্ধি করছে, স্বাভাবিকভাবে মোট উপযোগ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু প্রান্তিক উপযোগ কি হচ্ছে, প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পাচ্ছে। আর এই কারণেই প্রান্তিক উপযোগের এই যে ক্রমশ হ্রাস পাওয়া, এই হ্রাস পাওয়ার কারণে এটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এখন এই সূচি থেকে আমরা একটা রেখাচিত্র অঙ্কন করতে পারি। দ্রব্যের একক এখন আমাদের প্রান্তিক উপযোগ আছে হচ্ছে সর্বোচ্চ আছে 4। তাহলে আমরা এভাবে 1 2 3 4 1 2 3 4 -1 আছে আমাদের এখানে, -1। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে শূন্যর পরে আছে -1, মাইনাস এই শূন্যর উপরে যেহেতু প্লাস বা পজিটিভ, সেহেতু শূন্যর নিচের দিকে হবে মাইনাস। যে কারণে আমরা এখান 0 থেকে 1 পর্যন্ত যে দূরত্বে 1 ঘর নিয়েছি, ঠিক নিচের দিকে 0 থেকে এই 1 এর সমান আমরা নিয়েছি। এই 0-র উপরে হয়েছে +1, 0-র নিচে হবে -1। এখন আমরা দ্রব্যের এককের সাথে প্রান্তিক উপযোগের
মানগুলোর সমন্বয় সূচক বিন্দু স্থাপন করব। যে 1 একক যখন দ্রব্য তখন প্রান্তিক উপযোগ 4। এখানে একটা বিন্দু পেলাম, আমরা দিলাম এ। 2 এককে 3, এটার নাম দিলাম বি। 3 এককে 2, এটার নাম দিলাম সি। 4 এককে 1, এটার নাম দিলাম ডি। 5 এককে 0, 6 এককে -1। তাহলে এ বি সি ডি ই এফ। এখন এই যে দ্রব্যের এককের সাথে আমরা প্রান্তিক উপযোগের মানগুলোর সমন্বয় সূচক বিন্দু আমরা স্থাপন করছি এ বি সি ডি ই এফ। এখন এই এ বি সি ডি ই এফ বিন্দুগুলো যোগ করলে যে রেখা পাবো সেটাই হবে প্রান্তিক উপযোগ রেখা। তাহলে এটা হচ্ছে আমাদের এম ইউ রেখা। তাহলে আমরা কি করলাম, আমরা আবারও দেখছি যে প্রথমে আমরা এই দ্রব্যের এককগুলোকে আমরা ভূমি অক্ষে বসিয়েছি এবং এই প্রান্তিক উপযোগের মানগুলোকে আমরা লম্ব অক্ষে স্থাপন করেছি। তারপরে কি করেছি, তারপরে দ্রব্যের এককের সাথে প্রান্তিক উপযোগের মানগুলোর যে সমন্বয় সূচক বিন্দু সেগুলো আমরা স্থাপন করেছি এ বি সি ডি ই এফ। এখন এই সমন্বয় সূচক বিন্দুগুলো যোগ করে যে রেখা পেলাম সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা। তো এখানে আমরা যদি মোট উপযোগ রেখা অঙ্কন করি, মোট উপযোগ সর্বোচ্চ আছে 10। তাহলে কি আমরা দেখছি যে প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পাচ্ছে। প্রান্তিক উপযোগ হ্রাস পাওয়ার কারণে রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে। এখন মোট উপযোগ রেখাও যদি আমরা অঙ্কন করি দেখবো যে মোট উপযোগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যে আমার সর্বোচ্চ আছে মোট উপযোগ 10, 5, 6, 7, 8, 9, 10 উপরে চলে যায় আমাদের। তাহলে মোট উপযোগ যদি আমরা রেখা অঙ্কন করি সেক্ষেত্রে মোট উপযোগ রেখা 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে 1 এককের সাথে 4 একক মোট উপযোগ
1 এককের সাথে 4 একক, অর্থাৎ এখানে 2 এককের সাথে 7 একক, এখানে 7 একক, 3 এককের সাথে 9 একক, 4 এককের সাথে 10 একক, 5 এককের সাথে 10 একক, 6 এককের সাথে 9 একক। তাহলে এই যে বিন্দুগুলো মোট উপযোগ, অর্থাৎ দ্রব্যের এককের সাথে মোট উপযোগের যে বিন্দুগুলো রয়েছে বা মানগুলো রয়েছে, সেগুলোকে আমরা যদি সমন্বয়সূচক বিন্দু স্থাপন করি, তাহলে এখান থেকে এই বিন্দু, এটা হচ্ছে টি। তাহলে আমরা এখানে কি করলাম, প্রথমে প্রান্তিক উপযোগ রেখাঙ্কন করেছি, তারপরে মোট উপযোগ রেখাঙ্কন করেছি। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পাওয়ার কারণে বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে এবং মোট উপযোগ বৃদ্ধি পেয়েছে, কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা পর্যায়ে, অর্থাৎ যখন প্রান্তিক উপযোগ 0, তারপরে যখন ভোগের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, তখন মোট উপযোগ হ্রাস পেয়েছে। তাহলে এভাবে আমরা সূচি এবং রেখাচিত্রের মাধ্যমে ক্রমশমান প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা করতে পারি। এখন আমরা দেখব যে এই বিধিটি আসলে কোন কোন ক্ষেত্রে কার্যকর হয় না, অর্থাৎ ব্যতিক্রম কি আছে, এই বিধি ব্যতিক্রম কি আছে যেখানে এই বিধিটি কার্যকর হবে না। ভোক্তার আয় ও রুচির যদি পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে এই ক্রমশমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হবে না। কারণ একজন ভোক্তার রুচি যদি একটা দ্রব্য ভোগ করার পরে গিয়ে বৃদ্ধি পায়, একটা দ্রব্য ভোগ করার পরে গিয়ে যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে তার উপযোগ না কমে, প্রান্তিক উপযোগ না কমে বরং বৃদ্ধি পাবে, ফলে এই ক্রমশমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হবে না। দ্বিতীয়ত, দ্রব্যের একক। দ্রব্যের একক যদি পর্যাপ্ত না হয়, অর্থাৎ যে দ্রব্য সে ভোগ করবে সেই ভোগের একক যদি পর্যাপ্ত না হয়, তাহলে এই বিধি কার্যকর হবে না। যেমন একজন খুব ক্ষুধার্ত ব্যক্তিকে যদি ছোট্ট একটা পিজে করে ভাত দেওয়া হয়, তাহলে প্রথম পিস থেকে সে যে পরিমাণ উপযোগ লাভ করবে, দ্বিতীয় পিজে ভাতের আকাঙ্ক্ষা তার আরো অনেক বেশি হবে, ফলে এর জন্য সে প্রথম পিস থেকে দ্বিতীয় পিস ভাতে আরো বেশি উপযোগ লাভ করবে। আমরা যদি আবার এভাবে বলি যে একজন তৃষ্ণার্ত ব্যক্তিকে যদি 1 চামচ পানি দেওয়া হয়, তাহলে সে যে উপযোগ পাবে, পরবর্তীতে তার যদি আর এক গ্লাস পানি দেওয়া হয়, তাহলে পরবর্তী প্রথম একক থেকে দ্বিতীয় একক পানি পান করে সে বেশি উপযোগ লাভ করবে, ফলে
প্রান্তিক উপযোগ যে কমার কথা, সে প্রান্তিক উপযোগ তখন না কমে বরং বৃদ্ধি পাবে, ফলে এই বিধি কার্যকর হবে না। শখের দ্রব্য, শখের দ্রব্যের ক্ষেত্রে এই বিধিটি কার্যকর হবে না। অনেক সময় যে মহামূল্যবান ডাক টিকিট সংগ্রহ করে মানুষ, তারপরে মোনালিসা চিত্রকর্ম বা বিভিন্ন যে বিখ্যাত ব্যক্তিগুলোর চিত্রকর্ম রয়েছে বা পুরাতন মুদ্রা, এগুলোর প্রতি মানুষের একটি মোহ বা স্পৃহা জমানোর স্পৃহা এটা বেশি। এইসব ক্ষেত্রে যতই সে জমাক আর যতই তার কাছে সংগ্রহ করা হোক না কেন, তার উপযোগ না কমে বরং বৃদ্ধি পাবে। সময় ব্যবধান, এই বিধি কার্যকর হওয়ার একটা অন্যতম অনুমিত শর্ত হচ্ছে সময়টা একটি নির্দিষ্ট সময় হতে হবে, কিন্তু সময় ব্যবধানটা যদি বেশি হয় তাহলে এই বিধি কার্যকর হবে না। কারণ একজন ব্যক্তিকে যদি আজকে 1 গ্লাস পানি দেওয়া হলো এবং পরবর্তীতে দেখা গেল যে দিন শেষে রাতে আর 1 গ্লাস পানি দেওয়া হলো, তাহলে দেখা যাবে যে প্রথম গ্লাস পানি পান করার পরে যে উপযোগ লাভ করেছে, রাতে পানি পান করার পরে তার উপযোগ না কমে বরং বৃদ্ধি পেয়েছে। অথবা আজকে 1 প্লেট ভাত খেলো আর আগামীকাল 1 প্লেট তাকে ভাত দেওয়া হলো, সেক্ষেত্রে দেখা যাবে যে পরবর্তী দিন যে প্লেট ভাত খেলো সেক্ষেত্রে তার উপযোগ না কমে বরং বৃদ্ধি পাবে। এই ক্ষেত্রে এই বিধিটি কার্যকর হবে না। সুতরাং বলা যায় যে যদি সময়ের ব্যবধানটা যদি বেশি হয় তাহলে ক্রমশমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হবে না। নেশা জাতীয় দ্রব্য, নেশা জাতীয় দ্রব্যের ক্ষেত্রে এই বিধি কার্যকর হবে না। কারণ যারা নেশাগ্রস্ত তাদেরকে যতই নেশা জাতীয় দ্রব্য দেয়া হোক তাদের উপযোগ না কমে বরং বৃদ্ধি পায়। পরিবর্তক ও পরিপূরক দ্রব্য, কোন দ্রব্যের উপযোগ শুধু ওই দ্রব্যের উপরই নির্ভর করে না, সেই দ্রব্যের পরিপূরক এবং পরিবর্তক দ্রব্যের উপরও নির্ভর করে। যেমন যদি পেট্রোলের দাম বেড়ে যায় পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে, সেক্ষেত্রে গাড়ির উপযোগ কমে যেতে পারে। আবার কফির দাম যদি কমে যায় সেক্ষেত্রে চায়ের উপযোগও কমে যেতে পারে। কৃপণ ব্যক্তি, তো কৃপণ ব্যক্তির ক্ষেত্রে এই বিধিটি কার্যকর হবে না। কারণ কৃপণ ব্যক্তি সবসময় অর্থ লোভ, অর্থাৎ অর্থ জমানোর যে লোভ, সেই লোভটা সবসময় তার কাছে থেকে এবং সে বেশি অর্থ ব্যয় করতে চায় না, ফলে সে একটা দ্রব্য কখনোই ক্রমাগত ভোগ করতে চাইবে না, যে কারণে এই বিধিটি কার্যকর হবে না। দ্রব্যের গুণগত ভিন্নতা, যদি এরকম হয় যে প্রথমে একটু নিম্নমানের দ্রব্য ভোগ করলো, পরবর্তীতে তাকে মানসম্মত দ্রব্য প্রদান করা হলো ভোগের জন্য, সেই ক্ষেত্রে তার উপযোগ না কমে বরং বৃদ্ধি পাবে। তো এগুলো ক্ষেত্রে ক্রমশমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হবে না। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের মতো এখানেই আমাদের ক্লাস শেষ করব। তো আবারও একটু রিপিট করি যে আমরা আজকের ক্লাসে যে আলোচনা করলাম যে ক্রমশমান প্রান্তিক উপযোগ বিধি কি, আমরা সেখানে বলেছি যে একটা অন্যান্য অবস্থায় স্থির থেকে যদি একটা নির্দিষ্ট সময়ে একজন ব্যক্তি বা একজন ভোক্তা কোনো দ্রব্যের ভোগ যদি ক্রমাগতভাবে বৃদ্ধি করতে থাকে, তাহলে ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগটা ক্রমশ হ্রাস পাবে। এবং প্রান্তিক উপযোগের
যে ক্রমশ হ্রাস পাওয়া কারণে এই বিধিকে বলা হচ্ছে ক্রমশমান প্রান্তিক উপযোগ বিধি। এবং সেখানে কিছু অধ্যাপক মার্শাল অনুমিত শর্ত ধরেছেন, সেই অনুমিত শর্তের উপরে আমরা কি করেছি, ক্রমশমান প্রান্তিক উপযোগ বিধিটা ব্যাখ্যা করেছি। সেখানে আমরা একটা সূচি তে দেখিয়েছি এবং সূচি থেকে রেখা অঙ্কন করে দেখিয়েছি যে আসলে একজন ভোক্তা একটি দ্রব্যের যদি ক্রমাগত ভোগ করে তাহলে তার মোট উপযোগ বৃদ্ধি পেলেও তার প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পেতে থাকে। সর্বশেষে আমরা দেখেছি যে এই বিধিটি কোন কোন ক্ষেত্রে কার্যকর হয় না, অর্থাৎ ব্যতিক্রমগুলো কি কি, সেগুলো নিয়েও আমরা আলোচনা করলাম। তো এগুলো আলোচনার মাধ্যমে আজকের ক্লাস আমরা শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়েরই আমরা স্থিতিস্থাপকতা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।